আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমাদের এক ভাই, উনি হচ্ছে আক্তার হোসেন। উনি ওনার কারেন্ট চলে গেছে, ওনার কারেন্ট বা ইলেকট্রিসিটি নেই। উনি বলছে আপনি শুরু করেন, তারপর আমি আস্তে আস্তে ঢুকছি। তো বাই দ্য ওয়ে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম বা যেখানে গিয়ে স্যার থেমে আমি গেছিলাম। স্যার আমার একটু কথা বলার দরকার ছিল, বলতে পারি? হ্যাঁ, বলেন বলেন। ক্লাস তো প্রায় 1.5 ঘন্টা নেন, এত কোনো এনার্জি থাকে না। 1 ঘন্টা নিলে ভালো হয়। আর ঠিক আছে, ওই আধা ঘন্টা রাখলে ভালো হয় বিভিন্ন প্রশ্নের জন্য, অনেক গ্যাপ পড়ে যায়, প্রশ্ন করতে পারি না। ও ওই আচ্ছা দিন ওই আচ্ছা, যে বেশ। অনেক, ওই দিন প্রথম দিকে আমি রুব্রিক 2টা লিখছি মাত্র, আর 3টা লিখতেই ও পারি না। মান ইরিটেবল পেন ডিউরিং আচ্ছা আর আচ্ছা, একটু স্লো ট্রাইং দিতে হবে। একটু লাস্টে যদি 20-25 মিনিট রাখেন প্রশ্ন করার জন্য, বা যেগুলো গ্যাপ পরে দেখা যায়, ভালো হয় জিনিসটা। ভেরি এমন গুড। ভাবে শেষ হয়ে যায়, করে প্রশ্ন করা যায় না। ঠিক আছে তাহলে। না, এক ওই ঘন্টা যে বেশি এনার্জি থাকে আমরা না, 1.5 ঘন্টা আমরা কাজ আবার করা সম্ভব না। আমরা আবার ওই যে রেকর্ডিংটা দিয়ে দিত, ওইখানে আপনি যেটুকু গ্যাপ গেছে রেগুলার আপনি কিভাবে করে আমি এটা জানি না, এটা কিভাবে করে পড়া যায়, রেগুলার কিভাবে করতে পড়া যায়? আপনার ওইভাবে করতে হবে না। আমাদের এই যে গ্রুপটাতে দেখেন ভিডিও দেওয়া হয়েছে, ইউটিউবের ভিডিওটা ছাড়া হয়েছে, ওইটা আপনি দেখবেন। ওটা এখনো দেখেন ইউটিউবে নাই গেলে আপনি? পাবো না? না, হ্যাঁ, ইউটিউবে গেলে পাবো না। আচ্ছা, ঠিক ইউটিউবে আছে। গেলে না, এই গ্রুপেই দেখেন ভিডিও আছে। আমাদের এই যে মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি গ্রুপটা না, যেখানে আপনি এই যে লিঙ্কটা পাইলেন, ওইখানে আচ্ছা দেখেন আচ্ছা, ভিডিওটা দেওয়া আছে। ওইখানে ক্লিক করলেই আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। ওটা ঠিক কদিন আছে, থাকবে এই ক্লাসটা? এটা এটা থাকবে, অনেকদিন থাকবে, এটা যাবে না। আচ্ছা, এটা কোনো 1 সমস্যা ঘন্টা নেই। করলে ভালো হয়, রাষ্ট্রের কিছু প্রশ্ন করার সময় জন্য পাওয়া যায় আর কি। ঠিক আছে, ওইভাবেই তাহলে হবে। আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে না, আপনাদের। এটা এটা হচ্ছে আমার মতামত, অন্যরা কি বলে শোনেন, অসুবিধা নেই। না, 1 ঘন্টা অন্যরাও আমি পারি না, এনার্জি দেখি। এনার্জি থাকে না। ঠিক আছে তাহলে। আহ, পলাশ দা, আপনি তাহলে কারণ 33 বলেন। বছর দাদা যে প্রস্তাব দিলেন 33 যে। স্যার, 33 বছর হুম। দুদকে চাকরি করে মাথা হেড হয়ে গেছে গা। মানে এত করে পড়া যায় না এখন আর। আর ছাত্র জীবনে পড়ছি মুম্বাইতে 8-9 বছর, 83 থেকে 91 92 পর্যন্ত পড়ছি। গ্র্যাপ দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, বিএসএমএস পড়ছি, ডিএসএমএস পড়ছি, অনেক ঝামেলা। আপনার মানে ঠিক আছে স্যার, দুর্নীতি দুর্নীতিবাজ আর চোরের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনটা শেষ করে ফেলেছেন। নিজের মাথায় হেড হয়ে গেছে। হুম, সেটাই। না, ওইটা এখন আরো তো অনেক দিন আমাদের টিকে থাকতে হবে, সংসারে থাকতে হবে, বাঁচতে হবে। এই দিনগুলো যাতে না, ভালো ওটা যায়, আমার এই সাথে জন্য কিন্তু এই জন্য আমাদের এইটা একটু রানিং এ রাখতে হবে। এটা আস্তে আস্তে আমাদের আবার ঝালাই করতে হবে ব্রেনকে। এখন বিশ্রামে নিতে হবে, পাশাপাশি একদম পুরো বিশ্রামে দিলে গাড়িটা বসে যাবে। কাজ না না, করতে হবে যারা আগে। ইয়াং আছে, সুব্রত দা পড়া হাতে ইয়াং, হুম। এরা তো পারবে ওটা। 2-3 ঘন্টা। আমিও পারছি একসময়, এখন তো কষ্ট হয়। হুম, বুঝতে পারছি। আমি তো বেসিক্যালি না, ম্যাথের ঠিক ছাত্র, আছে আমিও আপনাদের। পারছি অনেক। না না না, আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন খারাপ না, যে 1 ঘন্টা আসল ক্লাস হোক আর প্রশ্ন করার জন্য 15 মিনিট 20 মিনিট রাখা হোক, প্রশ্ন এই তো। আলোচনা বন্ধ বিষয় থাকলে ভালো হয় আর কি। হুম। অনেক ঠিক সময় আছে, লেখা ঠিক বাদ আছে। পড়ে যায়, বোঝা যায় না। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করছি। এবার দেখুন, আমরা জি স্যার। গত ক্লাসে পালসের টিলার, মানে যে একেবারে ক্লাসিক্যাল এবং এর পাশাপাশি মাইন্ড নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম। তো পালসের টিলার পেশেন্ট, আমরা প্রথমে তার অ্যাপিয়ারেন্স দেখে আগে খানিকটা বুঝে ফেলবো। দেখা গেলো 5 ভাগের 1 ভাগ বুঝে ফেলবো, বা 4 ভাগের 1 ভাগ বুঝে ফেলবো। আর বাকি যে 4 ভাগের 3 ভাগ থাকবে, ওইটি হচ্ছে যখন আস্তে আস্তে ধীরে ধীরে তার সাথে কথা বলবো, তার ভিতরে ঢুকে যাব, তখন আস্তে আস্তে যখন মিলে যাবে, তখন আমরা পালসিটিলাটা বক্স থেকে বের করতে পারি, ওষুধটা। ঠিক আছে। তো এখন আমি অজয়দা আপনার কাছে জিজ্ঞেস করব যে পালসেটিলার ক্লাসিক্যাল যে বিষয়গুলো কি দেখে আমরা বুঝতে পারি যে সে একটা পালসেটিলার রোগী, পালসেটিলার মহিলা বা পুরুষ, বলেন। মহিলারা একটু ফর্সা হয়, নরম টরম হয়, হুম। ভদ্র মনে হয়। এই আগে এটা হুম। জানতাম না, আপনি আমরা হুম। কোন ওরা ভদ্র মনে হইলো, ওরা অনেক জটিল প্রকৃতির, হিংস্র। ইউ আর রাইট, আমার ঘরেই আছে, আমার ঘরেই আছে এই প্রকৃতি, মিলে গেছে। ঘরের দরজা আটকায় দিয়ে কথা বলেন। না, আমি সত্যি আমি কথা বলি, সমস্যা নেই।
না না, আমিও অনেকটা সেটাই, বৌদির চেহারা দেখে আমি বুঝতে পেরেছিলাম হয়তো উনি পালসি টিলার হতে পারে। আরেকটা জিনিস দেখবেন যে পালসি টিলার মহিলারা পুরুষদের সামনে, অপরিচিত পুরুষদের সামনে যেতেই চায় না, যেতেই চায় না। বা আস্তে আস্তে ইয়েস। যদি, আস্তে আস্তে যদি পরিচিত হয়ও, তারপরেও যেতে চায় না, ওই ঠেলে ঠেলে পাঠানো লাগে, তুমি যাও, অসুবিধা কি, তো আমাদের কাছের মানুষ, এটা সেটা। তাও আত্মীয় স্বজন হলেও দেখবেন, আত্মীয় স্বজন হলেও অনেক সময় তার কাছে যেতে চায় না। ও সব সময় ঘরকুনো, ঘরকুনো মানে লাজুক, বুঝতে পারছেন? মানুষের সামনে আসতেই তার এত ইয়েস, ইয়েস। লজ্জা। ওকে, মিলে মিলে টি- গেছে স্যার, আমি চিন্তা করেছি এমনই একেবারে তো। টিমিডিটি ব্যাশফুল, টিমিডিটি ব্যাশফুল এর ভিতরে সবসময় থাকে। একটু একটু ভয় ভয় লাগে, আবার একটু ব্যাশফুল মানে কি লাজুক, লাজুকতা থাকে। আর যদি আত্মীয় স্বজন আছে দেখবেন একেবারে ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেলে, বা ওড়না দিয়ে বা ই দিয়ে খানিকটা ঢেকে ফেলে, কথা বলার সময় খানিকটা ঢেকে কথা বলে। এই যে ওই যে যে ফুলটা দেখাইছিলাম উইন্ড ফ্লাওয়ার, ও একেবারে সেরকম নরম কোমল, বাতাস আসলে এইভাবে দুলে যায় কিন্তু ভাঙে না। অর্থাৎ মানুষটাও ঠিক সেরকম, মানে সে জানে যে আমার এই সমাজে, এই সংসারে, জগতে টিকতে হলে নরম দরম হয়ে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আমি শক্ত হলে আমি টিকতে পারবো না, আমার গোড়া ভেঙে যেতে পারে জোরে ঝড় আসলে। অতএব ঝড় যখন আসবে তার মানে ফেভারে, তার মানে পালি পালি আর কি এভাবে দুলতে হবে, মানে ওর সাথে তাল মিলে এইভাবে দুলতে হবে। আর যে শক্ত গাছ দেখবেন ঝড় হলে আগে ওইটা ভাঙে, কিন্তু এ অনেক চালাক, এ বোঝে কোন পরিস্থিতিতে কোনভাবে আমাকে টিকতে হবে, ট্যাকেল দিতে হবে। এবং ওই ট্যাকেল দেওয়ার ক্ষমতা, টিকে থাকার ক্ষমতা আছে, এই জন্য সে মনে মনে যে কল্পনা করে থাকে, যা চাওয়া থাকে, তার সেই স্বার্থ, সেটা কিন্তু সে হাসিল করে নেয়। পালসেটিলা কখনো আপনার সাথে জোরাজোরি করবেন না। আজকে কিন্তু নতুন পয়েন্ট বলছি, ভালো করে শুনেন। পালসেটিলা কোনো জিনিস পাওয়ার জন্য আপনার সাথে কখনো জোরাজোরি করবে না, করলেও সামান্য, ওরকম জোরাজোরি করবে না। কিন্তু সে যে, সে যে মানে নাটক বা সে যে অভিনয় করবে, এটা আপনি এমনি যে তারে সেধে দিবেন, আপনি এমনি যে তারে বলবেন নাও 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 নাও, ঠিক আছে হয়েছে, নাও নাও, এরকম ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেইল করে ফেলবে। ঠিক আছে? পালসের টিলার রোগী যদি ঘরের মধ্যে থাকে, তো আপনি দেখবেন ট্রিটমেন্ট করা অনেক কঠিন হবে। আপনি পালসের টিলার রোগী যদি ঘরে থাকে, আপনাকে যদি, তাকে যদি ওষুধ দিতে হয়, আপনি কথা কম বলবেন, তার সাথে একদমই বলবেন না। শুধু তার পাশে গিয়ে একটু বসবেন, খাটের পর একটু বসবেন, আশপাশ থেকে একটু ঘুরবেন, আস্তে 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 ধীরে তার কাছে অ্যাপ্রোচ করবেন, আস্তে ধীরে তার সাথে কথা বলবেন। কি হয়েছে শোনা, সুন্দর করে বলবেন, কি হয়েছে শোনা, আমি আসি না, এই একটু আসতে দেরি হয়েছিল, রাস্তায় জ্যাম হয়েছিল, হুম, আমার তো মনে আছে তোমার কথা। এরকম করলে হয়। এইভাবে আদর করে করে বলবেন, দেখুন দেখবেন সে তখন বলবে, হয়েছে, তুমি আমার কথা ভাবো, তুমি ওর কথা ভাবো, কখনোই ভাবো না, ভাবলে এরকম হয়। দেখবেন সেও তার অভিমানের কথাগুলো বলে দিবে। এবং সে কিন্তু পুশব্যাক করে, পুশব্যাক বলেন, বুঝেন? যখন আপনি চিকিৎসা দিতে আসবেন তখন বলবে কি, না না লাগবে না, ঠিক হয়ে গেছে, না মাথা ব্যথা ঠিক হয়ে গেছে, তুমি যাও, লাগবে না, আমি ঠিক হয়ে গেছি। এটা পুশব্যাক করা, পুশব্যাক অভিমানের সহিত, কিন্তু তার মাথা ব্যথা আছে, সে ওইটাকে পুশব্যাক করে। কারণ কি, আপনি তাকে অ্যাটেনশন দেন নাই, তাকে ভালোবাসেন নাই, তাকে নেগলেক্ট করেছেন। নেগলেক্ট করার জন্য সে এখন আপনার ভালোবাসা নিচ্ছে না। এবার আপনি কি করবেন, আরো বেশি করে ভালোবাসা দিবেন। আগে যেখানে 1 ইঞ্চি ভালোবাসা দিচ্ছেন, এবার দিতে হবে আপনার 3 ইঞ্চি। কারণ সে তো এখন পুশব্যাক করা শুরু করছে। 1 টাকা ঘুষ দিলে যখন কাজ না হবে, দেন 5 টাকা, এবার হয়ে যাবে। ঠিক তাই, আলজেটিলা এমনভাবে ভালোবাসার বার্গেইন করবে, আপনি বুঝতে পারবেন। ও জোরাজোরি করবে না, ও জানে জোরাজোরি করলে হয় না। এমনভাবে ইমোশন দিবে, যেমন কিনা পালসেটিলার ছোট বাচ্চা দেখেন, পালসেটিলার ছোট বাচ্চারা, ছোট না বড়টার কথাই বলি, ছোটটার কথা তো আগের দিন বলেছিলাম। পালসেটিলার বড় একটা মেয়ে, ওর বয়স হচ্ছে আপনি মনে করেন 10 বছর, ওর নিচে আরো একটা ভাই আছে, একটা বোন আছে। এইবার দেখবেন বড়টা তো বড়, মা বাবা মনে করে যে ও তো বড় হয়ে গেছে, ও তো সব বোঝে। কিন্তু দেখেন কাহিনী কোথায়। এবার যদি কোনো জ্যামিতি বক্স ছোটটার জন্য আনেন বা মেজোটার জন্য আনেন,
বড়টাকেও দিতে হবে, বড়টাকেও কিনে দেওয়া লাগবে। না হলে সে এমন নাটক শুরু করবে, দেখবেন হয়ে গেছে, বাবা দৌড়ে গিয়ে নিচে লাইব্রেরি থেকে জ্যামিতি বক্স কিনে নিয়ে আসবে। সে এমন নাটক শুরু করবে, অসুস্থতার ভান করতে পারে, বা বলতে পারে আমার এই জ্যামিতি বক্স ভেঙে গেছে, এন তেন কত কত নাটক সাজাবে। কিন্তু সে চেঁচামেচি করবে না, গিয়েই মাকে বলবে, মা আমার জ্যামিতি বক্স লাগবে, আমার জ্যামিতি বক্সটা পুরনো হয়ে গেছে, দেখো না ভেঙে গেছে, ওই ছোট ছোট জনের জন্য নিয়ে এসো। হুম, আমি তো চাইনি এতদিন, ওর জন্য নিয়ে আসছো, আমাকেও তাহলে এখন একটা দাও। না, ওকে দিছি বলে তোমার দেওয়া লাগবে না, ওকে দিয়েছি বলে তোমার দিতে হবে, ওরটা কিনে দিছি বলে তোমার মনে পড়লো এতক্ষণ। ব্যাস, আর কোনো কথা নেই। ওই মেয়ে ঘর ঘরের দরজা আটকায় দিয়ে ভিতরে বসে কাঁদবে, খুলবে না দরজা, বা অনেক সময় খোলা থাকলেও দেখা গেল বিছানায় গিয়ে ভুট হয়ে পড়ে কাঁদবে, একেবারে উপুড় হয়ে কাঁদবে, ভাত খাবে না, কথা বলবে না। এবার কোথায় যাবেন? বাধ্য হয়ে বলবেন ঠিক আছে, এই তাহলে ওর জন্য একটা জ্যামিতি বক্স কিনে নিয়ে আসি। কোনো চেঁচামেচি উচ্চ বাচ্চা কিচ্ছু নাই, রাগারাগি কেওয়াজ কোনো কিছু নাই। সে শুধু কি করবে, তার বেডরুমে যেয়ে বিছানায় ভুট হয়ে কাঁদবে, আর ভাত খাওয়ার সময় বলবে আমার খিদে নেই, আমি খাবো না। আপনি এই দেখলে কি করবেন? সাধারণত 30 টাকার একটা জ্যামিতি বক্স কিনে দেবেন, ওরকম সব কিছুতে। ও বাড়াবাড়ি কিছু করবে না, ও যা করবে ওটা দেখলে আপনার নিজেরই চোখে জল আসবে, নিজেরই মায়া লাগবে। পালসের টিলার ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে, দেখবেন আশপাশের বাড়ির মানুষ সব এসে জড়ো হয়ে যায়, যে ওইভাবে কান্না করছে কেন, ওইভাবে দেখো ফুলে ফুলে কাঁদছে, ফুপায় ফুপায় কাঁদছে, কি হয়েছে ওর? ইস রে, ও ও ওর ও এত কষ্ট হচ্ছে, এত ব্যথা পেয়েছে। মানে দেখবেন পালসের টিলা যখন কানবে, তখন অন্যদেরও ওর দেখে চোখে জল আসবে, চোখে কান্না আসবে। এইটা হলো পালসের টিলার একেবারে বড় একটা বৈশিষ্ট্য। আচ্ছা, গেল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ঢুকছি। পালসের টিলার আগের দিন যেখানে শেষ হয়েছিল, আচ্ছা পলাশদা, সুব্রত দা, পলাশদা, 2-4টে কথা বলেন, পালসের টিলায় কি শিখেছেন আগের দিন একটু বলেন অল্প করে। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আমি আসলে ধরতে পারি নাই, তারপরেও না, যতটুকু হ্যাঁ শুনেছি, হ্যাঁ, পড়তে পারেন নাই, তারপরে যেটুকু মনে আছে বা যেটুকু আপনি বোঝেন বলেন, যে পালসের টিলাকে কিভাবে চিনি। মানে মানে ওই পিপাসাহীনতা আর কি, মানে তার ভেরি গুড, হ্যাঁ, পিপাসাহীনতা, হ্যাঁ। তবে সেখানে ওই তার আপনার হেডফোনটা মুখে নিয়ে কাছে নিয়ে বলেন, সাউন্ড কম আসতেছে। চুলের রংটা তামাটে বর্ণের, এরকম নীল চোখ আলা কিছু বলা হয়েছিল। হুম তারপরে মাইন্ডের কাছে মানে ছোটদের একটা বড়দের একটা ছিল। হুম আহ ছোটদের যদি দেখি যে জানি বলছিলেন, ভুলে গেছি। বড়দের একটু মনে আছে, ডিলুশন ছিল ওই না মৌমাছি। না, আপনার রুব্রিক বলতে হবে না, আপনি এমনি শুধু আপনি ব্যাখ্যা করে বলেন, রুব্রিক দরকার নেই, রুব্রিক তো এমনি জানবো আমরা। পিপাসাহীনতা যেটাই, তার মুখে যে ইটা হবে, ওই জিহ্বা দেখলে যে শুকিয়ে আছে, তারপর তার পিপাসা নেই, এরকম ছিল স্যার। হ্যাঁ, এটা একটা সিমটম বলছিলাম, হ্যাঁ। উম, আর কি? তারপরে হচ্ছে তার শরীরটা গরম থাকবে, কিন্তু এটা জ্বরের মতোই গরম, কিন্তু আসলে এটা পালসেটিলার ভিতরের গরম, জ্বর হবে না ওটা। আর আর তো স্যার মনে নাই। আচ্ছা, এবার সুব্রত দা বলেন। শুভ সন্ধ্যা। শুভ নমস্কার সন্ধ্যা। স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার, বিশেষ করে আপনার কাছ থেকে যতটা পেয়েছি, এইভাবে ম্যাটেরিয়া মেডিকা কিংবা কোনো লেকচার হুম এনাদের কাছ থেকে এখন আমি শুনিনি। আপনার যে ভাবধারায়, তো আমি কিছুদিন ধরে প্র্যাকটিস করছি। আমি পালসিটিলাকে চিনতাম, সে হুম দেখতে বেশ সুন্দর হয়, তার হুম শরীর চেহারা আহ দেখে মনে হয় না যে তার ভিতরে রোগ আছে। ঠিক আচ্ছা। ফিটনেস একটা হুম বডি, হুম এবং তার পিপাসা থাকে না, সে টক পছন্দ করে, হুম সে গরমে বিরক্ত হয়, হুম এবং আবার শীতের সময়
শীত বেশি হয়, হুম আহ, এইভাবে চিনতাম। হুম আর আপনার কাছ থেকে নতুন করে অনেক কিছু শিখলাম, যেটা আগে আমি এগুলো ভাবতাম না। আচ্ছা, ঠিক আছে। তো এমনি পালসের টিলার আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো কি, আমি বলেছিলাম যে পালসের টিলার রোগ লক্ষণ ক্ষণে ক্ষণে বদলায়। যেমন পালসের পরিবর্তনশীল টিলার, হয়। হ্যাঁ, পরিবর্তনশীল হয়। যেমন একটু বলেন। যেমন কখনো পেটের সমস্যা, হুম কখনো মাথা ব্যথা, এবং হুম কোনো ব্যথা ব্যথা থাকলে, যেমন এ গাঁট থেকে ও গাঁট, মানে হুম এক স্থান থেকে অন্য স্থানে হুম টাইমলি ক্ষণে ক্ষণে পরিবর্তন চেঞ্জ হয় হুম এইভাবে। হুম ঠিক। পালসের টিলার রোগ লক্ষণগুলো যেমন চেঞ্জ চেঞ্জ হয়, ওদের মানসিক চিন্তা ভাবনা, মানসিক যে একটা ইয়ে। যেমন স্যার, আমি আপনার কাছ থেকে শিখতে পেরেছি কোনটা, যেমনটা আমি জানতাম যে নমনীয়, খুব ভদ্র, সে হুম সংসারের জন্য একটা ভালো মানে এই যে তার মনের ভিতরে যে ওই যে একটা ইসের আম, গৌরব, কিংবা ওর যে ওই ভিতরে ভিতরে এতটাই এটা আমার ইচ্ছে ছিল না। আমি আচ্ছা জানতাম আচ্ছা। যে সে খুব ভদ্র, খুব ভদ্র হ্যাঁ, মহিলা। ও ভদ্র হলো উপরে, ও, কিন্তু হ্যাঁ, ওর ভিতরে। ভিতরে যে গুলো কাজ করতো, এইটা জানতাম না, হুম, এইটা সেটাই। ধরতাম না। যে ফ্যামিলিতে পালসের টিলা আছে, বুঝবেন, ওই ফ্যামিলিতে যদি একটা ননদ যদি থাকে বা যদি যা থাকে, ওই, তাহলে বুঝবেন শান্তি কাকে বলে। পুরো ওই সংসারে হ্যাঁ, সবসময় আগুন জ্বলবে। আমি এইটা আ- এইটা আগে ধরতে আপনি পারতাম বাড়ি না স্যার। আসবেন, আপনি বাড়ি হ্যাঁ, থাকবেন, আপনি মনে করেন চাকরিতে বাইরে যান, এবার ঘরে যখন ফিরবেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন একসাথে ঘুমাতে যাবেন, দেখবেন নালিশের কোনো শেষ নেই। তোমার বোন এই করছে, হুম, তোমার ভাই বউ এই করছে, এই করছে, আপনার ওই শুনতে শুনতে আপনি দেখবেন যে আপনার কান ভারী করে ফেলছে। বুঝতে পারছেন? মানে তার, সে, আপনি যেটা বলেছেন ওটা ঠিক আছে, সে কিন্তু খুবই সংসারী, সে কিন্তু খুব সংসারের কাজ ভালো করে, সংসারের জন্য সে মন প্রাণ উজাড় করে দেয়, এটা ঠিক আছে। শুধু ওইটাই জানতাম, কিন্তু ওর হুম, ভিতরের ওই দেয়। বিপরীতটা জানতাম না। হুম 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 পালসেটিলা শুধু না, সংসারের জন্য মন স্যার, উজাড় আমি করে। আরেকটু কথা বলতে চাই। হুম, বলেন। আমার কথা বলতে চাই এখন, ওই যেমন অজয় বাবু আছেন, পলাশ দা আছেন, হুম কারোর সঙ্গে তো কোনো আহ, আলাপ হয়নি কিংবা কথা হয়নি। হুম আমরা যখন একই গ্রুপে আছি, অন্তত আমার সঙ্গে একটা ভালোবাসা তৈরি অবশ্যই করা করতে কিংবা হবে এটা। দরকার, একান্ত প্রয়োজন। আপনারা আজকে কি করবেন, ওই যার যার ফোন নাম্বারটা ওই গ্রুপে লিখে দিবেন, সবার ফোন নাম্বারগুলো থাকবে, আপনারা একজন আরেকজনের সাথে সুবিধা অসুবিধা, পড়াশুনো সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আপনারা একে অপরের সাথে শেয়ার করবেন। আর যেটা বুঝবেন না সেটা নোট করে আমাদের ক্লাসে উপস্থাপন করবেন, আমি সুন্দর করে আরো সেটা বুঝাই দিব, ঠিক আছে? আপনাদের সাথে আপনাদের কমিউনিকেশন করা দরকার, গ্রুপ স্টাডি মানে এটাই, ঠিক আছে? আপনারা যে চারজন হ্যাঁ, আছেন, এরা সবসময় একে অপরের সাথে যোগাযোগ করবেন। কারোর চেম্বারে যখন কোনো আহ, বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা করার থাকে, বা রুগী বুঝতে পারতেছেন না কি কি করব না করব, কোন ওষুধ আসতে পারে, কি লক্ষণ এটার, আপনারা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ওই চেম্বার সংক্রান্ত ছাড়াও আপনি বাইরের যে কোনো, এই পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা ডিসকাস করতে পারেন, বা একটা কেস নিয়ে আলোচনা করতে পারেন। এইভাবে কিন্তু গ্রুপ করে পড়ালেখা করতে করতে কিন্তু নলেজটা বেশি বাড়ে। আপনারা আজকে গ্রুপে যার যার ফোন নাম্বারগুলো দিয়ে দেবেন, একে অপরের সাথে মাঝে মাঝে হাই হ্যালো করবেন, ব্যাস। এখানে চারজন আছে, চারজনের মধ্যে আমি তিনজন হচ্ছে হিন্দু। পলাশদার সঙ্গে একটু কথা বলতে চাই। পলাশ দা, হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার দাদা। আপনি কোথা থেকে আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে পুরান ঢাকা, কোর্ট কাছারি তাঁতাই বাজার আর কি। আচ্ছা। আপনার? আর আর আমারটা হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, গোপালগঞ্জ, গোপালগঞ্জ। হ্যাঁ, গোপালগঞ্জে আছে আমরা এখনো। যাই হোক, মোটামুটি আর থাকবো।
আর অজয় অজয় বাবু, নরসিংদী। নমস্কার, কেমন নরসিংদীতে। আছেন আপনি? হ্যাঁ আছি, বাড়ি কুমিন্দা, বাসা নরসিংদী আর কি। আচ্ছা, সবাইকে নিয়ে ভালো আছে? জি আচ্ছা, ঠিক আছে। আমাদের সবার সঙ্গে সবার যোগাযোগ রাখতে হবে, আমাদের জি জি। ভালো মন্দ সবকিছু শেয়ার করতে হবে। আমি আপনি আমি আপনি ওই জেলা কোথায় বলেন? স্যারকে আমি বলেছি, আমি আগে একটা লাইভ এসেছিলাম, গ্রুপে কয়েকদিন ক্লাস করেছিলাম, সেখানের বিষয়টা আমি এখানে, আমরা তো নতুন সবাই, আমরা তো জানি না, আস্তে আস্তে আমাদের ভিতরে এটা আসবে। আমি যতটুকুন জানি, আমরা যে কয়জন থাকি না কেন, সবাই যেন আমাদের সবার সঙ্গে সবার জন্য যোগাযোগ থাকে, আমাদের ভালো মন্দ যেন আমরা আমাদের আদান প্রদান করতে পারি। যেটা না বুঝবো স্যার আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। হ্যালো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সুব্রত দা, আপনার প্রস্তাব আমরা খুব সাদরে গ্রহণ করলাম। আপনারা সবাই একে অপরের সুখ দুঃখের ভাগী হবেন, বিভিন্ন বিষয় শেয়ার করবেন, পড়ালেখা বিষয়ে যে কোনো জ্ঞান যখন আপনাদের মানে শেয়ার করা প্রয়োজন, আপনারা সেগুলো করবেন। ঠিক আছে। আর দেখা যাচ্ছে ওকে উম, স্যার। আরেকটা বিষয় কি, সেটা হলো, কি যেন বলতে গেলাম। আচ্ছা, আমরা দেখি আমাদের গ্রুপে তো এই ভিডিওটা শেয়ার করা হবে আবারও। আগের দিন আমাদের ক্লাসটা একটু ফাস্ট কেন করা হয়েছিল? আগের দিন গ্রুপে প্রায় 4-5 জন নতুন সদস্য এসেছিল। ওরা বারবার আমাকে বলতেছিল যে, স্যার, আমাদের জন্য একটা ক্লাস একটু ফ্রি ঢোকার ব্যবস্থা করেন, একটা ক্লাস। এরকম অনুরোধ করার জন্য শেষে আমি বললাম যে, এরকম যদি আমি যদি না বলে দিই তাহলে হয়তো খারাপ ভাববে, খারাপ চিন্তা করতেই পারে, কারণ আমার ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার হয়। তো এই তাদের নিয়ে আমি বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এত করে 2-3 জন অনুরোধ করতেছে, ঠিক আছে, ওরা যখন আসতে চাইছে আসুক। এবার সেদিন ক্লাসে ওরা আসলো, ক্লাস টেলাস শুনে ব্যাস, কি বললো, এক্সিলেন্ট ডিসকাশন, এটা সেটা গিয়ে এবার বলে কি, আপনার এই ভিডিওটা ফেসবুকে দিবেন না? আমি বললাম না, এই ভিডিওটা ফেসবুকের জন্য না, এটা আমাদের গ্রুপে শেয়ার করা হবে। ওরা কতটা স্বার্থপর বা ছোট মনের পরিচয় দিল আমি বুঝলাম না। ঠিক আছে, ক্লাস করেছিস করেছিস, তাহলে একটা ভালো মন্দ একটা ফিডব্যাক দে। একজন শুধু বলল যে নাইস ডিসকাশন, আর বাকিরা আমরা কোন সময় ভিডিও পাবো? আচ্ছা, আমি বললাম যে আমাদের এই ক্লাসগুলো এইভাবে এইভাবে হয়, এই নিয়মে হয়, সব কিছু আমরা বাইরে আমরা প্রকাশ করব না। কারণ আমরা যে সমস্ত মূল্যবান মণিরত্ন যেগুলো আমরা শিখেছি, এইগুলো আমরা আমাদের মধ্যে শেয়ার করব। আজকে আমি ফেসবুকে সুন্দর করে একটা পোস্ট দিয়েছি, দেখেন, হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের উদ্দেশ্যে, যে আপনারা শিক্ষা উপার্জনের জন্য যতটুকু প্রয়োজন সেই অর্থ ব্যয় করতে হবে। কোনো কিছু শেখার জন্য ইউরোপ থেকে আমেরিকা আমরা সব জায়গায় যেতে পারি, শুধু যাদের ফ্যামিলি আছে, ছেলে মেয়ে সন্তান স্ত্রী, এদের নিয়ে ভাবলে হবে না, নিজের জন্য খরচ করতে হবে। যখন আমি একজন শিক্ষার্থী, শিক্ষানবিশ, ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করতেছি, তো আমিও তো এখন এই মুহূর্তে একজন শিক্ষার্থী। আমার লক্ষ্য কি? ভালো করে শেখা, অধ্যয়ন করা। তা এটা করতে গেলে তো আমার পরিশ্রম দিতে হবে, 1 নাম্বার, ধৈর্য থাকতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে কিছু অর্থ খরচ করতে হবে। কারণ আমরা শিখেছি, আমরা লাখ লাখ টাকা এর পিছনে আমরা ব্যয় করেছি, তাও পাইনি। আজকে অমুক জায়গায় সেমিনার, অমুক জায়গায় ওয়েবিনার, অমুক জায়গায় আজকে সরাসরি ইয়ে হবে, হ্যাঁ, ক্লাস হবে। আমরা মাসের পর মাস ক্লাস করছি, বছরের পর বছর, তারপরে মানুষ ক্লাস করলেও দিতে চায় না। ক্লাস করলেও আটকে আটকে রাখে, যে আজকে সবটুক দেবো না, পরের দিন দেবো, আজকে সবটুক দিলে তাহলে ওরা চলে যাবে। এই যে আমরা কিভাবে যে যুদ্ধ করে করে একটু একটু করে শিখছি। কিন্তু দেখেন, আমি আমি বলে শুধু আমি বলে আমার গুরুত্বপূর্ণ 2-1টা ক্লাস কেস আমি কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করছি। তার কারণ কি, আপনার হাতে আপনার সমাজের বিকাশ, এতে কারোর আটকে রাখার ক্ষমতা নেই। আমি যদি স্বার্থপর হই, আমি 2 দিন পরে যখন থাকবো না, মরে যাব, এটা তো এখানেই শেষ, আমার ভিতরের জ্ঞানটা তো এখানেই ধ্বংস, এখানেই শেষ। তাহলে আমার শিখে কী লাভ হলো? আমার আলো দিয়ে আরেকটা আলো, আরেকটা বাতি জ্বালিয়ে যাব, সেটা দিয়ে আরেকটা জ্বলবে, এইভাবেই তো বিকশিত হবে।
আজকে হোমিওপ্যাথির এরকম দুর্দশা কেন? আমি যেটুক জানছি আর একজনকে শেখাচ্ছি না, আমি যেটুক জানি সেটুকু আর একজনকে শেয়ার করি না। অথচ দেখেন অ্যালোপ্যাথি ডাক্তাররা কি সুন্দর, ওদের ভিতরে একটা ইউনিটি আছে। একজনের কাছে ওষুধ যদি চিকিৎসা করে ভালো না হয়, আরেকজনের কাছে গেলে বলে ঠিক আছে সমস্যা নেই, ওষুধটা একটু চেঞ্জ করে দেয়, কোনো বদনাম করে না। আর হোমিওপ্যাথি একজন ডাক্তারের কাছে ওষুধ না খেয়ে ভালো না হলে আর এক ডাক্তারের কাছে যাবে না, ও কোনো ডাক্তার হলো নাকি, ও কয়দিন শিখছে ডাক্তারি, দেখবেন তার বদনাম শুরু করে দিছে। মানে হচ্ছে আমাদের ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনা আমাদের হোমিওপ্যাথিকে আরো ন্যারো করে রাখছে। আমি জানি বলে আমি কাউকে শিখাই না, শিখালে যদি ও যদি শিখে যায় তাহলে আমার তো রোগী চলে যাবে ওইদিকে সব। নো, আপনার জন্য যেটা রিজিকের ব্যবস্থা উপর থেকে করে দিছে, এটুক সবসময় আপনার মাথায় রাখলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। আমার জন্য যেটুক রিজিকের ব্যবস্থা উপরওয়ালাই করে রাখছে। 10 জন ডাক্তার আসলেও আমারটা নিতে পারবে না, 50 জন আসলে নিতে পারবে না। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যবহার, আপনার ব্যবহার এবং কাজকর্ম। আমি যেটুক শিখছি, আমি মরে গেলে এটুক আর কি হবে? হবে না। দেখেন কিছু কিছু লেখক আছে হোমিওপ্যাথি বই লিখছে, ওরা শুধু গ্রুপের মধ্যে বই ছাড়ে, বাজারে বই ছাড়ে না। কেন ছাড়ে না? যে বাজারে ছাড়লে তো সবাই শিখে যাবে। কত বড় ন্যারো মাইন্ডের কাজ। ইন্ডিয়ার কিছু ডাক্তার আছে এত সুন্দর বই, কিন্তু বাজারে ছাড়বে না। আমি এটা নিয়ে অনেক ফাইট করতেছি, দেখি ওই বইটা যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক, এটা আনতে হবে। এরকম কিছু কিছু বই আছে, ওই বই যদি পাই সেই বইয়ের নির্যাসগুলো তো আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই মনটা এরকম হতে হবে। হোমিওপ্যাথি ডাক্তার যারা আছে ওদের মন হচ্ছে আসলে ন্যারো মাইন্ডেড, এদেরকে আরো মানে বড় মনের অধিকারী হতে হবে। হোমিওপ্যাথিকে যদি ডেভেলপ করতে হয়, আরো যদি, আমি একা ভালো ডাক্তার হবো কেন, আমার মতো আরো 10টা 20টা ডাক্তার হোক না ভালো ডাক্তার, আমি কয়জন রোগী দেখতে পারবো? দিনই আমি সর্বোচ্চ 50 জন দেখতে পারবো, তার রুগী তো আছে ভুরি ভুরি, হাজার হাজার লাখ লাখ। ও তো হোমিওপ্যাথিতে কাজ হয় না তাই অ্যালোপ্যাথিতে যায়, হোমিওপ্যাথিতে কাজ হলে কি ওদিকে যেত? কাজ হয় না, বিশ্বাস নেই তাই চলে যায়। তা সেরকম একটা ডাক্তার হন, দেখেন ওই অ্যালোপ্যাথি থেকে আপনার কাছে আসবে। একটা অ্যান্টিবায়োটিকের দাম যদি 55 টাকা 60 টাকা হয়, তাহলে ওই 5টা অ্যান্টিবায়োটিক খাবে, তার দাম পড়ে কত? 500 টাকার উপরে। তা আপনার কাছে 200 টাকা দিয়ে ওষুধ খেতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো পারি না, তাকে কিভাবে সুস্থ করব? এই জন্য কি করতে হবে? আমাকে শিখতে হবে। এবং এই শিখতে গেলে আমার কি লাগবে? ধৈর্য লাগবে, একটু পড়ালেখা লাগবে, আর 2 টাকা খরচ হবে। তা এই যে 2 টাকা খরচ আছে, এই 2 টাকার জায়গায় তো আপনি 10 টাকা উঠাবেন। আপনাকে আজকে আপনাকে দেখা গেল আপনি মাসে 1000 টাকা খরচ করবেন। এইবার এই 1000 টাকা এই মাসে দেখা যাচ্ছে আমি যা শিখাচ্ছি এর উপরেই আপনি পেশেন্ট পেয়ে গেছেন 2টো, বা 10টা পেয়ে গেছেন, 5টা পেয়ে গেছেন, কই ওটা তো উঠে গেল। আমরা তো এইভাবে ক্যালকুলেশন করি না, শুধু দেখি একজন আমাকে বলতেছে যে আমাকে ফোন দিছে, বাড়ি হচ্ছে কোন জায়গায় জানো, নোয়াখালী না কোন দিকে বললো আর কি। সে বলছে আমার বাবা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, গোল্ড মেডালিস্ট। আমি বললাম আচ্ছা হয়েছে বলেন। গোল্ড মেডালিস্ট বলে, আচ্ছা তারপরে বলে আমি শিখতে চাই, তো কত টাকা করে বেতন? আমি বললাম 1000 টাকা। বলে না আমি আপনাকে 800 টাকা দিব। আমি বললাম কেন? বলে আপনি 8টা ক্লাস নেবেন, 8 ক্লাসে 800 টাকা দিব, 200 টাকা দিব না। আমি বলছি সবাই 1000 টাকা দেয়, আপনি কেন 800 টাকা দিবেন? বলে সবাই দিলে কি হয়েছে, আপনি 800 টাকা করেন না। আমি বলছি না, আমি সবার সাথে তো বেইমানি করতে পারবো না। সে বলছে কি আপনি হিসাব করছেন? আমার বলছে আপনি হিসাব করছেন, আপনার যদি 50টা হ্যাঁ হয় ছাত্র হয়, তাহলে আপনার মাসে ইনকাম কত? আমি বললাম ওরে বাবা, আমার থেকে আপনার মাথায় আগে চিন্তা এসে গেছে। আমি মাসে কত ইনকাম করি আমার কোনো হেডেক নাই, আর তার চিন্তা ভেবে গেছে ওরে বাবা এই ডাক্তার যদি 50 জন ছাত্রকে পড়ায় তার তো 50,000 টাকা ইনকাম। তাহলে বলেন, এবার আপনারা বলেন এই ডাক্তার এনার চিন্তা ভাবনা কোন মেডিসিনের বলেন তো? এবার একটা কেস দিলাম আপনাকে, একদম লাইভ কেস। আমি তোকে ঢুকাইনি, এন্ট্রি এন্ট্রি করিনি গ্রুপে। অ্যালবাম ড্রাইভিং বার্গেনিং। ভেরি গুড অজয় বাবু, অজয় দা, থ্যাংক ইউ। বার্গেনিং ব্রায়োনিয়া, এটা হচ্ছে ব্রায়োনিয়া। তো দেখুন এইরকম যদি হয় সে কি শিখতে পারবে? পারবে না। ওই তার বাবা যা করে গেছে। আচ্ছা গোল্ড মেডালিস্ট এইটা বলে কেন? গোল্ড মেডাল কারা দেয়? সরকার থেকে দেয়? কখনোই দেয়নি সরকার থেকে কোনো গোল্ড মেডাল। হোমিওপ্যাথির যেখানে কোনো অস্তিত্বই নেই, ডাক্তার লিখতে পারবে না, সরকার এসে তাকে ডেকে ওই গোল্ড মেডাল দেবে? যত সব বানোয়াট ভুয়া যে সমস্ত ইয়ে করে, এরা হচ্ছে একটা গ্রুপে
মনে করেন একটা গ্রুপের সাথে যুক্ত আছে, অমুক ফাউন্ডেশন, অমুক পরিষদ, ওইখান থেকে যে লোকটা পদক নিবে সে টাকা দিয়ে একটা পদক বানায় দেয়, সোনার জল দিয়ে ধুয়ে পিতলের উপরে ওই ওই ইয়ে দিয়ে একটা প্রলেপ দিয়ে ওটা গোল্ড মেটাল বানায়। এবার অনুষ্ঠান যখন করে, সে অনুষ্ঠানে ওনাকে নির্বাচিত করে ওনাকে ওনার পদকটাই দিয়ে দেয়, হয়ে যায় কি গোল্ড মেডালিস্ট। বুঝতে পারছেন? এরকম এই ঢাকা শহরের দেয়ালে তো লেখা থাকে স্বর্ণ পদক প্রাপ্ত অমুক ডাক্তার, অমুক শিক্ষক, এরকম লিখে কয়েকজন ধরা খাইছে। এবার ওই ঠিক ওই ক্যাপশনগুলো দেয়াল থেকে ছবি তুলে নিয়ে চলে গেছে মন্ত্রণালয়ে, সচিবালয়ে, যে এরকম বিষয়ের উপরে কোনো আপনারা পদক দিয়েছেন নাকি? বলে না, এগুলো তো কখনো দেয়া হয় না। তাহলে ডাকো ওদের। সাংবাদিক চলে গেছে 2-3 জন, একেবারে ক্যামেরা নিয়ে দিয়ে। শেষে পুলিশও গিয়ে ওদের ধরছে, ধরে শেষে বলে যে পদক তো আসলে ওইভাবে দেয় নেই, পদক দিছে আমাকে অমুক স্যারে। পদকটা দেখাও, দেখাইছে, অমুক স্যারে পদক দিছে, আমাকে দিছে। এই যে হলো মূল কাহিনী। তারপরে কি হলো? হলো একখান মামলা, 17 লাখ টাকা লাগলো এক একজনকে ছাড়াতে, ওই শুধু ওইটুক কথার জন্য। জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত 17 লক্ষ টাকা লাগছে ওই মামলা ডিসমিস করতে। তো এইসব করার কি দরকার আছে? আমি স্বর্ণ পদক প্রাপ্ত, এটা করো, এটা সেটা, এগুলোর কোনো বাস্তবিক কোনো মূল্য আছে? আপনি একটা জ্বরের রোগী সারাতে পারেন না, আপনার স্বর্ণ পদক দিয়ে কি হবে? আপনি একটা পেটে ব্যথার রোগী সারাতে পারেন না, কি হবে আপনার এই পদক দিয়ে? শেষমেশ তো অ্যান্টিবায়োটিক খায়, অ্যালোপ্যাথি ওষুধ খায়, সিরাপ খায়। তো এইসবের আসলে কোনো ভিত্তি নেই। আমাদের আসলে যেটা করা উচিত, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে আসলে আমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে, স্টাডি করতে হবে, জানতে হবে, তাহলে তবেই ভালো ডাক্তার হতে পারবেন। আপনার কথায় না, আপনার কাজে আপনার পরিচয় দিতে হবে, তাহলেই আপনি আস্তে আস্তে ডেভেলপ করবেন। আপনার চেম্বারে একসময় দেখবেন বসতে দেওয়ার জায়গা নেই। আপনার আপনার তখন দেখবেন আপনার চিন্তা ভাবনা তখন এই নিচের দিকে না, উপরের দিকে হয়ে যাবে, যে আমি আরো উপরে উঠতে চাই, আরো উপরে উঠতে চাই। তখন আপনার ওই পিছুটান থাকবে না যে আজকে আমার চেম্বারে কয়টা রুগী হলো, কয়টা ইয়ে হলো, সেয়া হলো। আপনার তখন দেখবেন আপনি আপনি মানে দৌড়ে পালাবেন আর রোগীরা আপনার পিছনে আসবে। ডিমান্ড কাকে বলে তখন দেখবেন। আমাদের এই ঢাকাতে আজিমপুরে একজন ডাক্তার আছে, তো উনি কি করে ভালো মতো ডাক্তারি শিখছে। উনি কিন্তু এখনো সরকারি চাকরি করে, এখনো চাকরি শেষ হয়নি, মানে আর 5 বছর 7 বছর এরকম থাকতে পারে। তো উনি যখন অফিস থেকে আসে, এসে দেখে সরকারি কোয়ার্টারে থাকে, সরকারি কোয়ার্টারে থাকে, তো এসে দেখে তার তার যে ঘর, দুটো দুটো ঘর, দুটো রুম আর একটা বারান্দা। তো এসে দেখে বারান্দা ভর্তি মানুষ গিজ গিজ করছে, এমনকি ড্রয়িং রুমে বসে আছে। এবার উনি কি করে, এসে বলে আইসেন, বসেন, আপনারা সবাই বসেন, আমি 1 ঘন্টা হেঁটে আসবো, তারপরে আমি রুগী দেখবো। বলেন, রুগী চলে আসছে দুপুরবেলায়, এখন বলে আরো 1 ঘন্টা হেঁটে আসবে, তারপরে রুগী দেখবে। কিরকম পাগলার পাগলা। সত্যি সে হাঁটতে যায়, বিকেলবেলায় ইভিনিং ওয়াক করে এসে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে তারপরে বসে। রোগী কিন্তু একটাও যায় না, রোগী একটাও যায় না। এগুলো কারণ কি? আপনার ফুলে মধু আছে, ভ্রমর থাকবে। এরকম নিজেকে এরকম দক্ষ করতে হবে, দক্ষ বানাতে হবে, মানে আপনাকে মানে সেরকম একজন বিজ্ঞ এক্সপার্ট ডাক্তার হতে হবে। তো বাই দ্য ওয়ে, আমরা এখন আসল কথায় আসি। পালসেটিলার দেখুন, আগের দিনে যে কথাগুলো বলেছিলাম সংক্ষেপে একটা আমি এটা রিক্যাপ করছি। পালসেটিলার কিছু শারীরিক যে বৈশিষ্ট্য আছে, ঢোকার সাথে সাথে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো, দেখবেন যে একটু স্বাস্থ্যবান, ফর্সা বা শ্যামলা ফর্সা, গৌরবর্ণ যাকে বলে, পুরোপুরি ধবধবে না, আবার কালোও না, এর মাঝামাঝি, আবার কোনো কোনো সময় একটু দুধে আলতাও হয়, এরকম ধরনের কোনো মহিলা, মানে একটু স্বাস্থ্যসম্মত, ল্যাকলেকে না, একটু স্বাস্থ্যসম্মত মহিলা, বা অনেক সময় একটু ল্যাকলেকে হয়েও থাকে, কিন্তু দেখবেন ঢোকার সময় একটু লাজুকভাবে ঢুকবে। আবার অনেকে আছে লাজুকভাবে ঢোকে না, 2 রকমই আছে, কিন্তু পালসেটিলা আছে অতিরিক্ত লাজুক আছে, আবার লাজুক না। যারা একটু হায়ার এডুকেটেড, যারা, তাদের ওই লজ্জাটা মানুষের সাথে মিশতে মিশতে ভেঙে গেছে, এই জন্য তারা স্বাভাবিক মানুষের মতোই থাকে। কিন্তু এবার যখন আসবে, যখন বসবে, তখন আস্তে আস্তে কথার মাধ্যমে জানতে পারবেন দিস ইজ পালসেটিলা। কিভাবে বুঝবেন? দেখেন, যখন হাজব্যান্ড ওয়াইফ আসবে,
আসার পর যখন কোনো প্রশ্ন করবেন, এবার দেখবেন পালসেটিলা বেশি মাথায় লোড নিতে চায় না। পালসেটিলা বেশি মাথায় লোড নিতে চায় না। ভালো করে একটা গুরুত্বপূর্ণ টিপস দিই। আপনি যদি জিজ্ঞেস করেন আপনার পিরিয়ড কবে শেষ হয়েছিল, ভালো করে শুনেন, দিদি বা বৌদি আপনার পিরিয়ড কবে শেষ হয়েছিল, এবার হাজব্যান্ডকে বলবে আমার পিরিয়ড কবে শেষ হয়েছিল। চিন্তা করেন, পিরিয়ড হয় ওর, ওর মনে থাকে না, হাজব্যান্ড মনে রাখে। কি জিনিস তাহলে বুঝেছেন? মানে জিনিসটা ওর, কিন্তু ওর মনে থাকে না, ও দায়িত্ব দিয়ে দিছে আরেকজনের ঘাড়ে। এইবার ওকে যদি প্রশ্ন করেন রোগ নিয়ে, ও দেখবেন ঠিক মতো অ্যান্সার দিতে পারতেছে না। হ্যাঁ, হুম, হবে, এই 15-20 দিন তো হবে। তার মানে কি 15-20 দিন হবে চট করে বলতে পারলো না, কয়েকবার চিন্তা করে করে তারপরে বলল। এইখানে সুন্দর একটা রুব্রিক আছে, দেখুন আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সেটা হলো, কোথায় গেল দেখি, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। কনফিউশন অফ মাইন্ড, ডিসক্রাইবিং কমপ্লেন প্রপারলি নট। আমি লিখে দিচ্ছি মাইন্ড, মাইন্ড, কনফিউশন অফ মাইন্ড, কনফিউশন, কনফিউশন অফ মাইন্ড, মাইন্ড describing, 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 complaining, plain, complaining, complaining properly not, properly not। দেখেন লিখে দিয়েছি, কি লিখেছি, কনফিউশন অফ মাইন্ড, ডিসক্রাইবিং কমপ্লেইন প্রপারলি নট। অর্থাৎ তাকে আমি যে প্রশ্ন করলাম যে আপনি যে সমস্যার কথা বললেন, যে পিরিয়ডের কথা বললেন, তো এই পিরিয়ড আপনার লাস্ট কবে হয়েছিল, লাস্ট 17 তারিখ নাকি 19 তারিখ, কি জানো, কত তারিখ হয়েছিল বলো তো। ওনার রোগের কথা উনি নিজেও ঠিকমতো বলতে পারে না, কনফিউশন থাকে, এই জন্য লেখা হয়েছে কনফিউশন অফ মাইন্ড, ডিসক্রাইবিং কমপ্লেইন প্রপারলি নট। মানে ঠিকমতো তার যে শরীরের যে রোগগুলো, সমস্যাগুলো, সেটাও ঠিকমতো বলতে পারে না। ও এখানে তো শুধু ডেটটা ঠিকমতো বলতে পারলো না, এটাও না, এটা ছাড়াও অন্য কিছু হতে পারে। যেমন কিনা যদি বলে যে আপনার কি কি অসুবিধা হচ্ছে একটু বলেন তো, শরীরে এখন কোন কোন সমস্যা আছে, দেখা গেল দুটো বলার পরে তারপরে বলবে আর যেন কি হয় মাঝে মাঝে, ও আমার তো পায়ের তলে জ্বলে, আবার একটু পরে বলবে, বলতে গিয়ে পারলো না, আবার অন্য কথা বলার সময় বলবে ডাক্তার সাহেব আমার তো কানের মধ্যে মাঝে মাঝে ভো ভো করে। মানে ও একটানা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দেবে, সেটা কিন্তু পারে না, থেমে থেমে বলে বা ঠিক মতো গুছিয়ে বলতে পারে না। পালসেটিলা রোগীরা দেখবেন ঠিক মতো গুছিয়ে বলতে পারে না, যারা একটু অল্প শিক্ষিত। কিন্তু যারা মানে হায়ার এডুকেটেড, ওরা গুছিয়ে বলতে পারে, কিন্তু দেখবেন ওরা বলার মধ্যেও দেখবেন ওদের মধ্যে একটা সুন্দর নমনীয় কমনীয় একটা ভাব থাকে, সুন্দর একটা নমনীয় কমনীয় একটা ভাব পাবেন আপনি। অ্যাফেকশনেট হয় ওরা বেশি, আপনার সাথে এত ক্লোজভাবে কথা বলবে। যেমন কিনা বয়স্ক কোনো মহিলা আসলে আপনাকে বলবে তুমি তোমার ছেলের মতো,
তুমি তো আমার ছেলের মতো, আগেই বলে ফেললো কিন্তু। ঠিক আছে? তো ভালো করে ওষুধ দাও বাবা, বাবা বলে ডাকো, বাবা ভালো করে ওষুধ দিও। হুম, দেখো আমার কত কষ্ট, কত ব্যথা যন্ত্রণা, এই নিয়ে আমি কাজ করি। ঠিক আছে? তো বাবা তুমি আমাকে একটু সুন্দর ওষুধ দাও, যেন আমি ভালো হয়ে যাই। বাবা তুমি তো আমার ছেলের মতোই, তোমার কাছে আর কি বলবো, তুমি তো আমার কষ্ট বোঝো, বোঝো না? এইভাবে বলবে পালসেটিলা। পালসেটিলার এই কথাগুলো দেখবেন অনেক মহিলারা এসে বলে, কিন্তু বয়স্ক মহিলারা এইভাবে বলে, অনেক সময় মধ্যবয়সী মহিলারা এরকম বলে। ঠিক আছে? আর যারা ইয়ে কি বলে, মানে একটু বয়স কম, ওরা কি বলে, ওরা বলে যদি আপনার সমলেভেলের হয়, সমলেভেলের যদি হয়ে থাকে, এই একই ক্লাসে পড়েছেন, অনেকদিন তার সাথে যোগাযোগ নেই, দূরে কোথাও বিয়েটি হয়ে গেছে, যে আপনার বাড়ি গোপালগঞ্জে, তার বিয়ে হয়েছে ওই বরিশালে, বা দেখা যাচ্ছে পিরোজপুরে। তো পিরোজপুর থেকে খবর শুনলো যে সুব্রত বাবু ডাক্তার হয়েছে, নতুন ডাক্তার। ঠিক আছে? সে কম্পিউটারের রোগী দেখে। তো এসে সুব্রতর খোঁজ নিল। সুব্রতর চেম্বারে হাজির। তা বলছে কি, দোস্ত আমি সেই কিন্তু ওই ইসের থেকে, পিরোজপুর থেকে তোমার কাছে আসছি। ঠিক আছে? তুমি তো আমার দোস্ত, একসাথে আমরা পড়ালেখা করছি। তুমি তো আমার কাছ থেকে বেশি টাকা টাকা রাখতে পারবে না, সেটা আমি জানি। তুমি আমার কাছ থেকে বেশি টাকাও রাখতে পারবে না। হুম, শুনেছি তুমি অনেক ভালো ডাক্তার, তুমি কম্পিউটারও রোগী দেখো। ঠিক আছে? এই জন্য কিন্তু আসছি। এই যে আপনাকে এত সুন্দরভাবে পাম পট্টি দিতে পারবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু দেখেন পালসেটিলা ফসফরাস কাছাকাছি আছে কিন্তু, আপনাকে এইভাবে কিন্তু পালসেটিলা ফসফরাস দুটোই বলবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি আস্তে আস্তে ডিডি করে নেবেন। তো আজকে যেহেতু পালসেটিলা যাচ্ছে, আমরা ফসফরাসের ওইদিকে যাব না, যখন দুটো একসাথে শেষ হবে তখন আমরা এটি নিয়ে আলাদা করে ডিডি করে ফেলবো। পালসেটিলা মানুষের সাথে মানুষের সাথে অভিনয় করে, কিন্তু সেই অভিনয়টা অনেক সময় মানুষ বুঝে ফেলে, অনেক সময় মানুষ বুঝে ফেলে। বুঝতে পারছেন? ওর ভিতরে অনেক কিছু লুকানোর চেষ্টা করলেও মানুষ বুঝতে পারে, কিন্তু ওই ফসফরাস এমন ভাবে করবে, সহজে বুঝতে পারবেন না, বুঝলে অনেক পরে বুঝবেন, তখন বলবেন ওরে বাবা, এই শালার এ তো হাড়ে হাড়ে বদমাইশ, এ তো দেখছি হাড়ে হাড়ে বদমাইশ। ওর ভিতরে হিপোক্রেসি বলে, ফসফরাস আছে হিপোক্রেসি। তো যাই হোক, ওদিকে আমরা যাব না। যাই হোক, ফসফরাসের সাথে পালসেটিলাটা ডিডি আমাদের হবে, পরে আমরা সেটা করব। তো দেখুন এই পালসেটিলার মহিলা কি করবে, কি বললাম কেবল, কোনটা যেন বললাম, বলেন আমাকে একটু বলেন দেখি, কি মনোযোগ কি দিচ্ছেন, কোনটা শেষ করলাম? যে ভালো করে আমাকে দেখে বাবা, রুগীটা এরকম হ্যাঁ, ভালো করে দেখো, তুমি তো আমার ছেলের মতো। নমনীয় ঠিক কমনীয় আছে? কথাবার্তা, হ্যাঁ। নমনীয় কথাবার্তা এইভাবে কিন্তু বলবে। আচ্ছা, এবার আসুন, তাহলে এখানে একটা রুব্রিক আমরা কি ধরলাম, কনফিউশন অফ মাইন্ড, ডিসক্রাইবিং কমপ্লেইন প্রপারলি নট। আচ্ছা, আরেকটা রুব্রিক ঠিক এর কাছাকাছি, সেটা হলো কি, অ্যান্সারিং আনএবল টু অ্যান্সার। এটা লিখে দিচ্ছি, আগের দিন মনে হয় এই রুব্রিকটা দিছিলাম, অ্যান্সারিং, ও সেদিন দিছিলাম অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার, আর এটা হচ্ছে অ্যান্সারিং আনএবল টু অ্যান্সার। মাইন্ড অ্যান্সারিং unable to answer। অ্যান্সারিং আনএবল টু অ্যান্সার, অ্যান্সারের আবার ইফ আর পড়ে নেই শেষে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনি যখন তাকে কোনো প্রশ্ন করবেন, তখন সে অ্যান্সার দিতে পারে না ঠিক মতো, ওই যে বললাম আটকে যায়। যখন আপনি ঠিক মতো প্রশ্ন করবেন আটকে যাবে, আটকে গেলেই ও কি করবে, পাশে বসা হাজব্যান্ডকে বলবে তুমি বলো, বা হাজব্যান্ড নিজেই বলবে যে ও তো আটকে যাবে, ও তো ঠিক মতো বলতে পারবে না, সব তো আমারই বলতে হবে। এই জন্য দুইজন আসলে প্রশ্ন করলে দেখবেন, প্রশ্ন করছেন আপনার রোগী মেয়েকে, মহিলাকে, উত্তর দিচ্ছে হাজব্যান্ডের সব, আপনি হাজব্যান্ডকে থামাই দিবেন হাত দিয়ে, ওনাকে বলতে দেন, তখন উনি বলবে ও ঠিক মতো বলতে পারবে না, আমি বলি। অনেক সময় ছোট ছোট ছেলে মেয়েরা যখন আসবে চেম্বারে,
ছেলেদের কাছে মেয়েদের কাছে যত বড় যত ছোটই হোক না কেন, 5 বছর হোক 10 বছর হোক, কথা যদি বলতে পারে ওর কাছে জিজ্ঞেস করবেন, ওর কাছে জিজ্ঞেস করবেন যে বাবু তোমার সমস্যাটা তুমি বলো তো, তোমার কি কষ্ট হচ্ছে, কি অসুবিধা হচ্ছে। মেয়ে হলে বলবেন মা তুই বলতো, মা তুই বলতো তোর কি কষ্ট বা কি অসুবিধা। হুম। এবার দেখা যাচ্ছে 2 কথা বলার আগে মা বলবে, মা বলা শুরু করলো। এবার আপনি তাকে থামাবেন, দাঁড়ান আমি ওর কাছে শুনতেছি। না ও পারে নাকি বলতে, পারে নাকি বলতে, আমি বলি। না না ও বলতেছে, বলা শুরু করছে, ও পারবে, আস্তে আস্তে বলুক, আপনি চুপ করে থাকেন। আস্তে আস্তে দেখেন ও বলা শুরু করবে। আর ওকে যদি নাই বলতে দেয়, মা যদি ওকে বলে যে, ওকে যদি পুরো পাত্তাই না দেয়, ও ছোট মানুষ ও কি বুঝবে, এখানে কিন্তু বুঝবেন এখানে কোনো গড়বড় আছে, এখানে কোনো ঝামেলা বা সমস্যা আছে। মেয়েটা কথা বলতে চাচ্ছে, এখানে কিন্তু আসল ইমোশন সে দেবে, কিন্তু মা তাকে দিতে দেবে না। কারণ কি, এতে মা বাবার এমন কিছু কথা ওই মেয়ে বা ছেলে বলে দিতে পারে যাতে ওদের ইগোতে লাগতে পারে, ওদের ইগোতে লাগতে পারে। এই জন্য আগেই মেয়েটাকে থামায় দেয়। অতএব বুঝবেন এই মেয়েটা ওই সংসারে, ওই পরিবারে ডোমিনেট হচ্ছে। কে ডোমিনেট করতেছে, ওই মা অথবা বাবা। এই জন্য বাইরে কোথাও নিয়ে গেলে ওদেরকে কারোর সামনে কথা বলতে দেয় না, যা বলে মা বাবাই ফেস করে, ওদেরকে বলতে দেয় না। এই যে দেখেন, এই যে একটা মানসিক একটা প্রেশার, মানসিক যেটা ডোমিনেশন, এর থেকে কিন্তু ওই বাচ্চাটা বা ওই মেয়েটা অসুস্থ হচ্ছে। এখান থেকে অসুস্থ হচ্ছে কিন্তু যখন ছোট বাচ্চাদের আপনি যখন ন্যাচারালি ওদেরকে বড় না হতে দিবেন, গ্রো করতে না দিবেন, ওকে ডোমিনেশনের উপরে থাকবেন রাখবেন, তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন ও সিক লেভেলে চলে যাবে। পড়তে বসলে মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, পায়খানা হচ্ছে না, বা যে সমস্ত মেয়েদের পিরিয়ড হওয়ার বয়স, পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে না, তখন আপনি এগুলো খোঁজ নেবেন যে আসলে ঘটনাটা কি, ওর কি ওরকম কোনো ডোমিনেশন হচ্ছে কিনা সংসারে। ছোট বাচ্চাদের এই জন্য অবজার্ভ করবেন আর ওদের সাথে কথা বলবেন। আর যারা একদমই কথা বলতে পারবে না ছোট, তখন তো অবজারভেশন এবং তখন মা বাবার কাছে শুনতে হয়। তো এটা হলো ব্যাপার। পালসেটিলার দেখেন, পালসেটিলার ছোট ছোট মেয়ে বা ছেলে, বলছিলাম কি, পিটিস, পিটিস হার্টসেলফ, দাঁড়ান এখানে আরেকটা রুব্রিক আছে, কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন। কালকে কি এটা দিছিলাম অজয় দা, কালকে কি এটা দিছিলাম নাকি বলছিলাম? দেখি দেখি দিছেন মনে হয়। কমপ্লেনিং পিটিফুল ক- না না, কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, আচ্ছা আমি দিচ্ছি। মাইন্ড, এটা 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 কোন, কোথায় বসবে এটা কোন জায়গায় এরপরেই ওই যে মানুষের সাথে অভিনয় করে এগুলোর মধ্যে আসবে? হুম, না না না, এ- 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 এটা এটা মাইন্ড কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, এটা আলাদা দিচ্ছি, এটা আলাদা বলতেছি। মাইন্ড কমপ্লেনিং পিটিফুল, PLAINING, মাইন্ড কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, চিলড্রেন ইন, দেখেন মাইন্ড কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, এটার অর্থ কি আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে, দেখবেন কানে ব্যথা হলে, কানে ব্যথা হলে আমরা সাধারণত কি পালসেটিলার ওষুধের কথা কিন্তু আমরা ভাবি, ঠিক আছে? কানে যখন ব্যথা হয়, কানে ব্যথায় যদি কান না করে, খুব কষ্ট পায়, সেক্ষেত্রে কিন্তু পালসেটিলার সিঙ্গেল একটা মেডিসিন আছে, সিঙ্গেল রুব্রিক, ঠিক আছে? এখানে আমরা দেখেন, মানে এটা কি বললাম, কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, যদি কানে ব্যথা হয়, ওই রুব্রিকটা বলছি না, এটা আরেকটা পালসেটিলার রুব্রিক বলতেছি। কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, মাকে বলবে মা, মা অনেক ব্যথা, ও মা অনেক ব্যথা, মা দেখো দেখো দেখো, ঠিক এইভাবে বলবে, ঢঙের সাথে, এবং পিটিফুল দেখলে আপনারও মায়া লাগবে। আপনার মনে করেন পালসেটিলার বাচ্চার দাঁতে ব্যথা, মাকে গিয়ে বলবে মা, মা ওই শঙ্কর আঙ্কেলকে একটা ফোন দাও না মা,
ওই আঙ্কেলকে ফোন দাও, আঙ্কেলকে ফোন দিলে আমার এই ব্যথা চলে যাবে, দাও না মা পালসেটিলা। যখন এইভাবে ঢঙের সাথে, একেবারে করুণা ভরে, ঢঙের সাথে, ঢং তো বুঝেন, যদি এরকম তার কমপ্লেনগুলো বলে, তখন বুঝবেন দিস ইজ পালসেটিলা, 100% দিবের কাজ হবে। ঠিক আছে, এই যে সূত্রগুলো, টিপসগুলো বলতেছি, এগুলো কিন্তু সবসময় মাথায় রাখবেন। আপনাদের চেম্বারে অনেক সময় দেখবেন রোগী আসবে, তো দেখবেন আমি তো পালসেটিলা, কত বড় জটিল জটিল কেস কেস আমি পালসেটিলা দিয়েছি। গত মাসেও বেশ কয়েকটা গ্রামে গিয়ে আমি দিয়ে আসলাম। সেটা কিরকম? দাউদ হয়েছে। দাউদ কোথায়? এই পেটের নাভির গোড়ায় টোড়া। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে, মেয়ে। আমি ঢোকার সাথে সাথেই জিজ্ঞেস করলাম যে তোমার সমস্যা কতদিন? দেখলাম বলার সময় একটু সময় নিল, মানে ভাবতেছে কবে বলবে। আচ্ছা বললো যে এটা 2 মাসের মতো হয়েছে। কি কি ওষুধ খেয়েছো? বলতে পারলো না। আচ্ছা, মার সাথে আসে নাই, আসছে স্কুলের এক বান্ধবীকে নিয়ে, স্কুল শেষ করে ছুটি হয়েই আসছে। আমি বলছি কি ব্যাপার, তোমার সাথে তোমার মা কই? তো বলে কি আমার মা তো ওই, ওর মা আবার একটু গ্রামের মহিলা মেম্বার, সে তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো আমার এই বান্ধবী নিয়ে আসছে। তো ওর বান্ধবী আমার এখান থেকে ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছে। ও সারা গা পচে গেছিল, সারা গা পুরোপুরি পচে গেছিল। তো যাই হোক, এখন এও আসছে। এবার দেখেন পালসেটিলার রোগীরা কিরকম বেখেয়ালিও হয়। তো আমি শুধু একটা কথা জিজ্ঞেস করলাম, তোমাকে পাঠালো কে? শেষে বলছে যে পাঠিয়েছে আমাদের ক্লাসের এক স্যার। আমি বলছি, স্যার? স্যার পাঠাবে কেন? বলছে ওই তো, ওই যে ঐশীকে ভালো করছেন না, তো ওই স্যারের ছেলেকেও আপনি ভালো করেছেন, তাই স্কুলের যে সমস্ত মেয়েদের বিভিন্ন রকম সমস্যা ওই স্যার কিন্তু রিফার করে আপনার কাছে। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো তাকে বুঝে শুনে একটা মেডিসিন আসলো কি পালসেটিলা। কয়েকটা কথা জিজ্ঞেস করলাম, তুমি প্রতিদিন স্কুলে আসো? হুম। আচ্ছা, পরীক্ষা কি হয়ে গেছে নাকি? হুম। কথা কম, মাথা নড়ে বেশি। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে মাথা নাড়িয়ে নাড়িয়ে উত্তর বলছে বেশি, এবার কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো করলে তখন মাথা নাড়ানো যায় না, তখন কিন্তু ডিসক্রিপটিভ ওয়েতে দিতে হয়। হ্যাঁ, তোমার মা আসলো না কেন? এবার তোর মাথা জাগাতে পারবে না, মায়ের কাজ আছে তো ওই জন্য আসতে পারে না। এবার আবার আরেকটা প্রশ্ন করলাম, আচ্ছা তো তুমি কি নাচ গান টান কিছু করো পড়ার বাইরে? না। এরকম দিয়ে বলো না, অনেক সময় না নাও বলতে পারে। এই যে বেশিরভাগ উত্তরগুলো অ্যান্সারিং নোডিং বাই, সিঙ্গেল কিন্তু পালসেটিলা। মাইন্ড অ্যান্সারিং নোডিং বাই, দেখবেন এই মাথা নোট করে করে কথা বলে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, এই যে দুলিয়ে দুলিয়ে, এগুলো কিন্তু পালসেটিলা। তো এরকম আপনি প্রশ্ন করবেন ছোট ছোট বাচ্চাদের, স্কুলে যাও, চকলেট খাও, বন্ধু বান্ধব আছে, সব মাথা নাড়াবে, ওর যে সমস্যাই হোক না কেন। আমি দেখছি ইউটিআই সমস্যা ছিল, একটা মেয়ের বয়স 11, মানে এই আপনার মূত্রনালীতে ইনফেকশন, পালসেটিলা দিছি 2 ডোজে শেষ। ঠিক আছে, প্রথমবার দিলাম কি ব্যাপার পালসেটিলা কাজ করলো না কেন, পরে আবার আসলো, আবারও দেখি সেই পালসেটিলাই আছে। এবার ডোজটা একটু উপরে দিলাম, মানে 6 জায়গা 30 দিলাম, চলে গেল। এরকম বড় বড় কেস, বড় বড় কেস এইভাবে পালসেটিলা চলে যাচ্ছে। কিন্তু দেখেন এবার যদি আরো বড় পালসেটিলা রোগী পান, সেখানে কিন্তু আপনি এই লক্ষণগুলো নাও পেতে পারেন, বা 2-1টা বলতে পারে হ্যাঁ, কিন্তু আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুখেই বলবে। কিন্তু ওই যে যে কথাগুলো, ওই কথাগুলো শুনতে আপনার অনেক ভালো লাগবে। পালসেটিলা কিন্তু খুব আলাপি মানুষ, কমিউনিকেটিভ। পালসেটিলা খুব কমিউনিকেটিভ, আলাপি। কমিউনিকেটিভ আরো একটা আছে, সেটা হলো ফসফরাস, কিন্তু ও হচ্ছে চালাক, ধূর্ত। ওর স্বার্থ হাসিল হয়ে গেলে ওকে আপনি এলাকায় খুঁজেও পাবেন না। আর পালসেটিলা, ও স্বার্থ হাসিল হলে পাওয়া যাবে না, কিন্তু তারপরেও ওর দেখা মিলবে, কিন্তু ফসফরাসকে দেখাই মিলবে না। এটি হচ্ছে ডিফারেন্স। দেখেন এখানে একটা জিনিস আছে, রিকগনাইজিং নট রিকগনাইজিং হিজ রিলেটিভ, মানে কি দেখেন
তার আত্মীয়, সেই আত্মীয়কেও সে চেনে না। এই যে একটা। আর এলিমেন্টস ফ্রম ডেথ লাবন, এলিমেন্টস ফ্রম ডেথ লাবন, এর মধ্যে কিন্তু পালসেটিলাও নেই, ফসফরাসও নেই। মানে কি, এদের যদি মা বাবা মরে যায়, ভালো করে শোনেন, পালসেটিলার মা বাবা বা ফসফরাসের মা বাবা যদি মরে যায়, 2 দিন কান্না করবে, আর কোনো কান্না টান্না থাকবে না। মনে করেন একটা পালসেটিলার বড় রোগী, মানে দেখা গেল তার হাজব্যান্ড মারা গেছে, ছেলে মেয়ে দুটো আছে, ছোট ছোট 2-3টে ছেলে মেয়ে আছে। এবার হাজব্যান্ড হঠাৎ করে মারা গেল, পালসেটিলা 2-3 দিন না কিশোরী কান্না করবে, কান্নাই করলো। কয়দিন পরে আত্মীয় স্বজনরা যদি বিয়ের কথা বলে, ও কিন্তু রাজি, ও কিন্তু রাজি হয়ে যাবে। ফসফরাসকে বিয়ের কথা বলবে, রাজি হয়ে যাবে। ওরা কিন্তু এলিমেন্টস ফ্রম ডেথ লাভ অন, মানে একজন হাজব্যান্ড মারা গেলে যে অসুস্থ হয়ে যাবে, ওরা কিন্তু হবে না। আক্তার ভাই এসে গেছে। হ্যাঁ, এতক্ষণ পরে কারেন্ট আসলো আক্তার ভাই। হ্যালো আক্তার ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আক্তার ভাই আপনার মাইক্রোফোন মনে হয় বন্ধ আছে। হ্যালো। স্যার আমার এখানে নেট ছিল না তো স্যার, ইয়ে ছিল না, নেট ছিল না, বিদ্যুৎ ছিল না, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা ভালো আচ্ছা, আছেন? ঠিক আছে, আপনি পরে শুনে নিতে পারবেন। আচ্ছা, কি বললাম, জি যে স্যার। পালসেস, হ্যাঁ আপনি শোনেন, বলছি পালসেটিলা এবং ফসফরাস, এদের যদি নিকটস্থ বা নিকটাত্মীয়, ইভেন হাজব্যান্ড যদি মারা যায়, 2-3 দিন একটু শোক করে, তারপরে সেটা আর মনে রাখে না। এবার যদি তাকে আবার বিয়ে দেওয়ার জন্য পরিবার থেকে চাপ দেয়, অবলীলায় সে বিয়ে বসবে। পালসেটিলা কি দেখবে, কে আমাকে বেশি যত্ন করতে পারবে, কে আমাকে বেশি ভালো, কে আমাকে বেশি ভালোবাসবে, কে আমাকে ঘুরতে নিয়ে যাবে, পালসেটিলা এরকম একজনকে চাইবে। কে আমাকে বেশি ভালোবাসবে, কে আমাকে বেশি যত্ন করবে, এরকম দেখে একজনকে পছন্দ করবে। ফসফরাস কাকে পছন্দ করবে, যেখানে গেলে আমার সুবিধাটা বেশি পাবো আমি, যেখানে গেলে আমার লাভ বেশি, যেখানে গেলে আমার সুযোগ বেশি, ফসফরাস যাবে সেই দিকে। ফসফরাস কিন্তু এই ভালোবাসাটা ওইগুলো ইমোশন কম। ফসফরাস ভালোবাসা দিবে, কিন্তু তার বিনিময়ে কিন্তু আপনারও দিতে হবে, নাহলে কিন্তু সে সেখানে নাই, চলে যাবে। বুঝতে পারছেন? ও হলো পুরোপুরি স্বার্থপর, পুরোপুরি স্বার্থপর। ও স্বার্থ কেটে গেলে ও গায়েব, ওকে ওই এলাকায় আপনি পাবেন না। এই জন্য দেখবেন ফসফরাস বিয়ে করবে এমন ব্যক্তিকে যেখান থেকে তার স্বার্থ, বড় ধরনের স্বার্থ উদ্ধার করবে। যেমন কিনা দেখেন, ফসফরাসের এই মহিলা যদি এর দুটো ছোট ভাই থাকে, হয়ে গেল পড়ালেখা করে বসে আছে বেকার, পাশ করতে পারতেছে না, মানে চাকরি হচ্ছে না, তো এখন এই একে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে দেখবে যে ওখানে গেলে আমার এই ভাই দুটো চাকরি হবে, আমার ফ্যামিলি উপকৃত হবে, তাকে বিয়ে করবে। আর পালসেটেল কিন্তু ওটা দেখবে না, পালসেটেলা দেখবে যে আমাকে ভালোবাসবে কিনা, আমাকে কতটুকু যত্ন করবে, আমাকে নিয়ে ঘুরতে বেরোবে কিনা, শুধু আমার মধ্যে থাকবে। আর ফসফরাস আমার মধ্যেও আছে, তার টোটাল সব বিষয়ে সে চিন্তা করে কোন জায়গায় গেলে আমার লাভ বেশি হবে। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন ফসফরাসের রোগীগুলো একটু লম্বা লিকলিকে হয়, ফর্সা হয়, চিকনা পাতলা লম্বা হয়। ওদের কথাবার্তায় আর্ট থাকবে আলাদা, অনেক আর্ট নিয়ে ওরা কথা বলে, মানে ওরা মানুষকে ইমপ্রেস করতে পারে এত সুন্দরভাবে ফসফরাস। আপনি মানে দেখবেন ওরা, দেখবেন কিছু কিছু নেতা নেতা টাইপের লোকজন আছে, মানে একটা লম্বা ফর্সা সুন্দর টল ফিগার, কথাবার্তা বলে মানুষকে পুরো একেবারে বিমোহিত করে ফেলে। দিস ইজ ফসফরাস। ফসফরাস যেখানে যাবে, দেখবেন ওর মানুষের অভাব নেই, ওর বন্ধুর অভাব নেই, ওর বন্ধুর অভাব নেই। কিন্তু দেখবেন ও খাওয়ালেও ও কিন্তু টার্গেট থাকে, আমি খাওয়াইছি, আমি খাওয়াইছি, সেটাকে আমি আমি উদ্ধার করে ছাড়বো। ওকে যে খাওয়ালাম আমি, ওর কাছ থেকে কিন্তু খাওয়া চাই না আমি, কিন্তু ওটা আমি অন্য কাজের মাধ্যমে হাসিল করে দিব। ও একটা গ্রুপ নিয়ে চলাফেরা করে, গ্রুপ নিয়ে চলাফেরা করতে গিয়ে ওদের ওদের হাত করে ফেলে। দেখা গেলো ওর একটা বিজনেস আছে, ফুটপাতে একটা বিজনেস আছে, তা ওখানে ওরা কিন্তু ওই যে যাদেরকে খাওয়ায়, মানে ওদেরকে হচ্ছে ওই যে, মানে কুত্তা বিড়ালের মতো ওদেরকে পালে,
যে ওই ওই কুত্তাগুলো কি করবে, ওর এই বিজনেসটাকে পাহারা দিবে। ওইখানে যদি কেউ যেন ওখানে কেওয়াজ না করে, গন্ডগোল না করে, ওই জন্য ওদেরকে সে মানে একেবারে পালিত করে রাখছে। ফসফরাসের অনেক বড় বড় একটা উদ্দেশ্য থাকে। যেমন কিনা মনে করেন একটা বিল্ডিং এ 10টা ফ্যামিলি আছে, 10টা ফ্যামিলি আছে, ওর ভিতরে যদি একজন ফসফরাসের লোক থাকে 10টা ফ্যামিলির মধ্যে, ও দেখবেন ওই যে নিচের দারোয়ান থেকে শুরু করে ড্রাইভার, সুপার মানে সুইপার, সবার সাথে দারুণ সম্পর্ক। তো মানুষটা একটা স্ট্যাটাস বজায় রাখে যে কি ব্যাপার, তুমি সুইপারের সাথে এত খাতির দাও, দারোয়ানের সাথে এত খাতির দাও কেন? মানুষ তো স্বাভাবিকভাবে ওদের সাথে কথা বলে, তোমার এত খাতিরের দরকার কি? তখন বলে কি, ফসফরাস কাকে কখন লাগবে ওটা কি বলা যায়? এই জন্য সবার সাথে সম্পর্ক রাখতে হয়। কাকে কখন লাগবে সেটা কি বলা যায়? ফসফরাস কখনো বিপদে আটকাবে না, আপনি জেনে রাখেন। ফসফরাস বিপদে খুবই কম আটকায়, কারণ ওর সব জায়গায় মানুষজন সেট করা, সব জায়গায় সবাইকে সে ভালোবাসে, সবাইকে সে চেনে, এবং এই জন্য সে খুব জনদরদি হয়। এই ফসফরাসের একটা জিনিস বলে দিলাম, ফসফরাসের এরকম যদি রোগী আসে তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন। কথা বলার মারফতে আপনি বুঝতে পারবেন যে ও আসলে কতটা জনপ্রিয় মানুষের মধ্যে। ও নিজেই বলবে, খুলেই বলবে যে যে আমার এলাকায় সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভালোবাসে। চা খেতে বসলে, হুম, চা খেতে বসলে কোনো কথাই নেই, হুম, ওরা বিল দেয় কিন্তু আমি দিতে দিই না, আমি দিই, এভাবে বলবে। ঠিক আছে? আচ্ছা ভাই দেবে, এখন পালসেটিলায় আসি। তো এটা করতে গিয়ে আরেক দিকে চলে গেছি। আচ্ছা, তো পালসেটিলার আরেকটা জিনিস কি, সেটা হলো কি, আমরা বললাম কনফিউশন অফ মাইন্ড, একটু আগে বললাম কনফিউশন অফ মাইন্ড, ডিসক্রাইবিং কমপ্লেনিং প্রপারলি নট, আর একটা বললাম অ্যান্সারিং আনএবল টু অ্যান্সার, ঠিকমতো অ্যান্সার দিতে পারে না, জিজ্ঞেস করলে পাশে যে থাকে তার দিকে বারবার তাকায় যাতে সে অ্যান্সারগুলো দিয়ে দেয়। আর একটা কি, ওটা বলার দরকার নেই, ওটা একই রকম, এক্সপ্রেসিং অনসেলফ ক্যান নট, ঠিকমতো নিজেকে এক্সপ্রেস করতে পারে না, এটা এটা না লেখার দরকার নাই। আর একটা হচ্ছে কমপ্লেনিং পিটিফুল চিলড্রেন ইন, ওটা তো লিখে দিলাম, ওটা সমস্যা নেই। এইবার আসেন ভেনারেশন মাইন্ড, ভেনারেশন, ভেনারেশনটা কি? মাইন্ড ভেনারেশন, PENERATION, মাইন্ড ভেনারেশন। আর একটা হচ্ছে, এই দুটো রুব্রিক দিয়ে শেষ হবে, মাইন্ড রেভারেন্স, REVEREN, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড, দেখেন দুটো রুব্রিক দিয়ে দিয়েছি। মাইন্ড ভেনারেশন, এই ভেনারেশনটা কি? ভেনারেশন হচ্ছে মানুষের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, ভেনারেশন মানে হলে সম্মান, শ্রদ্ধা। এই ভেনারেশনটা কেমন হয়? এই ভেনারেশন হচ্ছে মানে, এটা হচ্ছে কি জানেন, ভেনারেশন মানে অন্যকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা। যেমন কিনা আপনার চেম্বারে যখন রোগী আসবে দেখবেন স্যার স্যার বলবে, স্যার 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 স্যার, এটা কিন্তু তার যে একটা একেবারে নেচার তা কিন্তু না। ওই সময় আপনাকে স্যার স্যার বলে, স্যার এটা দেখেন, স্যার আমার এই সমস্যা, স্যার। অফিসেও দেখবেন যে মাত্রাতিরিক্ত স্যার 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 করতে থাকে। ঠিক আছে? এই স্যার স্যার এই যে যে করে, এটা হচ্ছে সম্মান দেখায়, এবং এটা তার কিন্তু আসলে সব সময় এটা থাকে না। যখন সম্মানীয় কোনো ব্যক্তির কাছে যায় তখন সে ওই সময়টার জন্য এরকম স্যার স্যার বলে সম্বোধন করে। আচ্ছা, এবার পরের যেটা দিলাম, মাইন্ড রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, এটার অর্থ হলো রেভারেন্স মানে কি, এটাও শ্রদ্ধা কিন্তু, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, তার চারিপাশে যে সমস্ত লোকজনগুলো আছে, চারিপাশের সমস্ত সবাইকে সে সম্মান করে, এটুকু হচ্ছে তফাৎ। আর রেভারেন্সওয়ালা কি করে? রেভারেন্সওয়ালা সবাইকে করে না। ওই দেখা গেল ওর সামনে যে আসবে, যদি মনে করে এখানে আমার কাজ আছে, এখানে আমার কাজটা উসুল করতে হবে, সেখানে সার 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 বলে কাজটা উসুল করে নেব। এটা কিন্তু পালসেটিলার ভিতরেও আছে। আচ্ছা, আর রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড মানে কি, চারিদিকে চারিপাশে যারাই থাকুক, সম্মানীয় ব্যক্তি যদি থাকে, গুরুজন বা বয়স্ক
বয়স থেকে বড়, তখন তাদেরকে একটু সম্মান করে। এবং দেখবেন এই ভেনারেশন, সরি মানে রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, এই রুব্রিকটার আন্ডারে কয়েকটা মেডিসিন আছে, পালসেটিলাও আছে। তো এই রেভারেন্সওয়ালা কি করবে, আপনার চেম্বারে ঢোকার আগে গেটে দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে বলবে স্যার আসতে পারি। এবার আপনি দেখা গেল একটা কাজ করতেছেন, লিখতেছেন, আপনি খেয়াল করলেন ও কিন্তু দাঁড়াই থাকবে, যত সময় বসতে না বলবেন বলবে না, যখনই বসতে বলবেন তখনই বলবে, বসবে নাহলে বসবে না। এটা হচ্ছে তার একেবারে ক্যারেক্টার, এটা হচ্ছে রেভারেন্স। আর ভেনারেশনটা কি, ওটা হচ্ছে ওই নগদে, যেখানে ওর সুবিধা বা স্বার্থ আছে সেখানেও ভেনারেশন দেখাবে। এই দুটোর মধ্যেই পালসেটিলা আছে। তো যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্ত আমাদের পালসেটিলার আরও একটু কেস লাগবে, আর একটু ক্লাস লাগবে, আমরা ওটা পরে আমরা আলোচনা করব। আরও কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ দিক আছে পালসেটিলার, শুনলে মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এক কথায়। তো এই পর্যন্ত আমাদের ক্লাস। এবার এটার উপরে আমরা একটু ফোকাস করব, আজকে যা শিখলাম কার কোথায় কি সুবিধা অসুবিধা আছে। এবার আমার প্রশ্ন, বলেন অজয়দা, বলেন। জি জি বলতেছি, আমি তো আমাদের আউট হয়ে গেছি। প্রত্যেকদিন আমাদের প্রত্যেকদিন ক্লাসে 10 মিনিট শেষে 10 মিনিট 15 মিনিট আমরা টাইম দিব, যে এই ক্লাসটিতে আজকে যা যা শিখলাম এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের মূল ক্লাস হবে 1 ঘন্টা, আর 10-15 মিনিট আপনাদের ডিসকাশনের, স্যার আমি মানে এখানে আপনি কিছু কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন বলেন। আমাকে তো আগে, আমি আচ্ছা ঠিক আছে বলুন। আমি কিছু, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম স্যার, গত ক্লাসগুলো যেভাবে আপনি লিখে দিতেন আমাদের গ্রুপে, যদিও আপনার একটু কষ্ট হয়, আমার মত হবে আপনি যদি লিখে দেন একটু ভালো হয়। তা রেকর্ডিং দিলে আরো ভালো আপনি হলো না, যতই আমার পুরোটুক ক্লাস, পাইলেন A to Z। হ্যাঁ না 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 না, তারপরেও আমার ব্যক্তিগত মত বিশেষ আমার এটা বলে মনে ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যেটার সংক্ষেপ, হ্যাঁ হ্যাঁ, আপনি রেকর্ডিং এ A to Z ওইটা সুন্দর করে করে লেখা থাকে, কথা বুঝেন। রেকর্ডিং এ লেখা শুনে আচ্ছা আপনি ঠিক আছে, সংক্ষেপে আপনি লিখে বলছেন। দেন। হ্যাঁ ঠিক আছে, আমি দিব, আমি বুঝতে পারছি আপ- আপনার রেকর্ডিং সময় সময় হচ্ছে না, অনেক দীর্ঘ রেকর্ডিং তো। ঠিক আছে, ওটাও থাকবে, এটাও আমি মাঝে মাঝে অল্প স্বল্প মূল জিনিসটা আমি তুলে ধরবো, ঠিক আছে। এবার অজয়দা ওকে বলেন। আমার এলো একটা অর্থ, আমি ইংরেজি ভুলে গেছি, যে ডোমিনেশনের বাংলাটা না কি ভুলে গেছি, ডোমিনেশনটা। ডোমিনেশন মানে হচ্ছে কাউকে মানে ইসের উপরে রাখা, সবসময় চাপে রোলারের রাখা, উপরে রাখা, চাপে রাখা, চাপে, হ্যাঁ একটা চাপে রাখা। চাপের উপরে রাখা, ঠিক আছে। ডোমিনেশন মানে হুম বলা হচ্ছে যে ওকে ডোমিনেট করা, কর্তৃত্ব করা, ওর উপরে কর্তৃত্ব খাটানো, কর্তৃত্ব ফলানো, বুঝেছেন এটা। হুম। পলাশদার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ও যে সুব্রত দা যেটা বললো ওটা ভালো হয়, রেকর্ড দেখতে একটু সময় নেয় কিন্তু লেখা দিলে একটু ভালো লাগে আর কি। বুঝতে পারছি। হুম। আমার একটা কথা হলো স্যার, এই যে প্রাথমিক ক্লাসটা কেমন এলোমেলো হয়ে গেছে, কেমন জানি, মানে গুছানো না জিনিসটা, কেমন জানি বিভিন্ন কোনটা? পয়েন্ট ঢুকে পড়ছে বা কেমন জানি বার করতে পারি নাই। ও আজকেরটা। সবটাই ও প্রাথমিকটা আচ্ছা কেমন আচ্ছা কেমন হয়ে গেছে, হেফাজত হয়ে গেছে কেমন কেমন জানি। আচ্ছা, যদি আজকের নোট দিলে, আলোচনাটা পালসেটিলার, আজকের নোট দিলে মানে ভালো হয়, ভালো হয়, হুম নোট হুম দিলেই ভালো হয়। বুঝছি। আজকের আলোচনাটা দুই দুই দিকে চলে গেছে, মানে ফসফরাস আর পালসেটিলা এইভাবে গেছে। আসলে দুটোই প্যারালাল ভাবে চলে তো, এই মেডিসিন দুটো, ওই জন্য একটু ওইদিকে এইদিকে গেছে। সমস্যা নেই, এটা আমি লিখে দিলে ওটা তাহলে ওই সাইডটা, একটা সাইড অফ করে আমি লিখে দেবো, ঠিক আছে, ওটা সমস্যা নেই। জি আর শনিবারে আমি একটা ফেসবুক লাইভ করব, এটাতে আপনারা উপস্থিত থাকতে পারবেন। এটা তো আপনাদের এক্সট্রা একটা ইয়ে, যদি আমি তো অজয়দার কি স্যার ফেসবুক ফেসবুক আছে? চালাই না, আমি তো আপনি ফেসবুক চালাই না, খুলি আর বন্ধ করি। আপনার না, আপনার এই কি বলে, মেয়ের যদি আইডি থাকে ওইটা দিয়ে ঢুকে যাবেন। তাই হুম। আমি তো ফেসবুক চালাই না, ওই যে ভয় লাগে, কত ওই অপমান তো করছে, না, কত আবার আপনার গন্ডগোল। ওই তো, তাহলে আপনি যদি না করতে পারেন তাহলে আপনার মেয়ের আইডি দিয়ে বলবেন যে আমি 1 ঘন্টা আজকে ফেসবুক লাইভে একটু ক্লাস শুনবো, ও করে দিবে, ঠিক আছে। ও তো নারায়ণগঞ্জ থাকে, আমি কিভাবে করবো, পারবে ওখান থেকে পারবে? ও না না না, তাহলে তো হবে না, আপনার তো করতে হবে তাহলে। তা আপনার হুম। তো ফেসবুক আইডি আছে, তাহলে আপনি চালাতে পারবেন না কেন?
আমি চালাই না, কারণ ওই যে মাঝে মাঝে ফেক কি হয়, ঘটনা ঘটে না কিছু, যে দূর। অমুকে এটা কইছে, কই আগে হুম। গন্ডগোল, এই জন্য এগুলো চালাই নাই। দুনিয়ার মানুষ এটা করতেছে আর আপনি এখন ফেসবুক নিয়ে ভয় আছেন। ফেসবুক আইডি দিয়ে বৌদিও মনে পারে না? না, ও চালাই না এগুলো। ও আর আচ্ছা আচ্ছা। বিকল্প কিছু আছে? বিকল্প আর একটা আছে ইউটিউব লাইভ। ওইটা করা যায় না? আচ্ছা পলাশ দা, ওই ফেসবুক লাইভ কি রেকর্ড করা যায়? রেকর্ডিং হয়? চেষ্টা করব স্যার, মনে হয় পারা যাবে। ফেসবুক লাইভ রেকর্ডিং হয়? আমি এটা ঠিক জানি না। আমি না করতে স্যার, পারি। আমরা তো এখন ইউটিউবে ক্লাস করতেছি না হুম স্যার। হুম। আমি বলছি আমরা তো ইউটিউবে ক্লাস করছি, ইউটিউবেই করেন, ফেসবুক কেন আবার? না, আমরা তো ফেসবুক গুগল আমি মিটে আট করতেছি। গুগল পে না, করছি, এটা হচ্ছে এটাই এটা করেন তো, হচ্ছে এটাই এটা করবি। এটা একটা উন্মুক্ত ক্লাস। এটা একটা উন্মুক্ত ক্লাস, এটা আপনারা ইচ্ছা করলে ঢুকতেও পারবেন, ঢুকতে পারেন, নাও পারতে পারেন। এটা এই পালসে টিলে না, অন্য একটা চ্যাপ্টার নিয়ে, অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, যেখানে বিভিন্ন কিছু থাকবে, ওটা কি ওটা কি কেস এখানে পরে থাকবে। পোস্ট করে দেওয়া যায় না গুগল মিটে? গুগল মিটে পোস্ট না, এই আমাদের গ্রুপে পোস্ট করা যায় কিনা দেখি। পলাশদা যদি রেকর্ডিং যদি করতে পারে তাহলে ওটা পোস্ট করে দিবে, আর তা যদি না হয় তাহলে শুধু ক্লাসই করবে। ঠিক আছে? আমি ফেসবুক কয়েকবারই খুলছি, কয়েকবারই বন্ধ করছি, ভয়ে আতঙ্ক লাগে। আ- আপনার ফেসবুকে ভয় লাগে, আর ধন্যবাদ। আমরা ফেসবুকে মনিটাইজেশন নেবো বলে বসে আছি। আচ্ছা, অসুবিধা নেই, আর তাহলে ধন্যবাদ। দেখি। আমাদের শনিবারে ক্লাস হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত নিব। 9টা থেকে 10টা 1 ঘন্টা লাইভ করব ফেসবুক। এটা কালকে দিব। ঠিক আছে? আর আপনাদের ক্লাস তো লাইভ যথারীতি আসবেন 9টা থেকে। 9টা থেকে, হ্যাঁ, শনিবার। শনিবার 9টা থেকে 10টার সময় স্যার। হ্যাঁ, 9টা থেকে 10টা। আপনারা সবাই আসবেন, আপনাদের বন্ধু বান্ধব থাকলে তাদের দাওয়াত দিতে পারেন। ঠিক আছে, অসুবিধা নেই। শনিবার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। আবার তাহলে আমাদের সোমবারে দেখা হবে, আর শনিবারে লাইভ হবে। আপনারা যদি পারেন, অজয় দা, আপনি যদি ফেসবুক